আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী শিশুসহ বহু হতাহত। ইরানে ফের বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভ, নেতৃত্বে ছাত্ররা। যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের উপর শুল্ক বাড়িয়ে 15% করার ঘোষণা ট্রাম্পের। ইউক্রেনের বিদ্যুৎ সংযোগ কাটার হুমকি স্লোভাকিয়ার। মালয়েশিয়ায় দ্রুত বাড়ছে যক্ষ্মা সংক্রমণ, বিশেষ সতর্কতা জারি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আফগানিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসীদের আস্তানা লক্ষ্য করে রোববার ভোরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। ইসলামাবাদের দাবি, সাম্প্রতিক সময়ে পাকিস্তানে হওয়া ধারাবাহিক আত্মঘাতী হামলার মূল পরিকল্পনাকারীরা আফগান ভূখণ্ডে অবস্থান করছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টিটিপি ও আইএসকেপির 7টি আস্তানা লক্ষ্য করে এই সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। তবে এই হামলায় নানগারহার ও পাখতিকা প্রদেশে নারী শিশুসহ কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে বলে খবর দিয়েছে এএফপি। আফগান নিরাপত্তা কর্মকর্তাদের মতে, নানগারহারের একটি বাড়িতে হামলায় 17 জন নিহত হয়েছে, যার মধ্যে 12 জন শিশু ও কিশোর। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই ঘটনাকে অপরাধ হিসেবে অভিহিত করে বলেছেন, পাকিস্তান নিজেদের নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে এই হামলা চালাচ্ছে। গত অক্টোবর মাসে সীমান্ত সংঘর্ষে 70 জন নিহত হওয়ার পর এটিই ছিল দুই দেশের মধ্যে সবচেয়ে বড় উত্তেজনার ঘটনা। সৌদি আরবের মধ্যস্থতায় শান্তি ফেরানোর চেষ্টা চললেও এই বিমান হামলা নতুন করে যুদ্ধ পরিস্থিতির জন্ম দিয়েছে। এর ফলে গুরুত্বপূর্ণ সীমান্ত ক্রসিংগুলো বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের বাণিজ্য ও যাতায়াত চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ইরানে আবারও বড় ধরনের সরকার বিরোধী বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজিতে বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীরা স্বৈরাচারের মৃত্যু হোক স্লোগান দিয়ে গত জানুয়ারির বিক্ষোভে নিহত হাজার হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানান। মানবাধিকার সংস্থা রানার তথ্য মতে, জানুয়ারির বিক্ষোভে অন্তত 6159 জন নিহত হয়েছেন, যার মধ্যে 92 জন শিশু। তেহরান ছাড়াও মাশহাদ ও অন্যান্য শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা স্বাধীনতার দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন। এদিকে ইরান সরকার পরমাণু আলোচনা চালিয়ে গেলেও যুদ্ধের প্রস্তুতি হিসেবে সীমান্তে সামরিক তৎপরতা বাড়িয়েছে। এই পরিস্থিতিতে রবিবারও দেশজুড়ে নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এছাড়া গত মাসে রক্তক্ষয়ী বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে ইরান সরকার ও আন্তর্জাতিক মহলের তথ্যে ব্যাপক ব্যবধান দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প যেখানে 32,000 মানুষ হত্যার দাবি করেছেন, সেখানে ইরান সরকার 3,117 জনের তালিকা দিয়ে একে সন্ত্রাসী হামলা হিসেবে বর্ণনা করে বিশ্ববাসীর কাছে প্রমাণের চ্যালেঞ্জ ছুড়েছে। তবে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর মতে, নিহতের সংখ্যা 7,000 থেকে 20,000-এর মধ্যে হতে পারে, যার মধ্যে শিশু এবং পেশাজীবীরাও রয়েছেন। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করার পর পাল্টা ব্যবস্থা হিসেবে আমদানিকৃত পণ্যের ওপর বৈশ্বিক শুল্ক 10 থেকে বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের নির্দেশ দেন এবং বিচারপতিদের মূর্খ বলে অভিহিত করেন। আদালত জানিয়েছিল, কর নির্ধারণের ক্ষমতা কেবল কংগ্রেসের, প্রেসিডেন্টের নয়। তবে ট্রাম্প এবার ভিন্ন একটি আইন ধারা ব্যবহার করেছেন, যা 150 দিন পর্যন্ত কার্যকর থাকতে পারে। এই ঘোষণার ফলে ব্যবসায়িক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে, কারণ আমদানিকারকরা ইতিপূর্বে সংগৃহীত $133 বিলিয়ন ফেরত পাওয়ার জন্য ইতিমধ্যে 1000-এর বেশি মামলা করেছেন। জার্মানি ও হংকংয়ের মতো মিত্র দেশগুলো এই পরিস্থিতিকে চরম ব্যর্থতা হিসেবে বর্ণনা করেছে। অন্যদিকে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন যে এই বাড়তি শুল্কের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় ব্যয় আরও বাড়বে। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের এই সিদ্ধান্তে তার অর্থনৈতিক জনপ্রিয়তায় বড় ধরনের ধস নামার আশঙ্কা দেখা দিয়েছে। রাশিয়ার তেল সরবরাহ নিয়ে সৃষ্ট বিরোধের জেরে ইউক্রেনকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে স্লোভাকিয়া। শনিবার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো প্রেসিডেন্ট জেলেনস্কিকে 2 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলেন, সোমবারের মধ্যে ইউক্রেনের ভূখণ্ড দিয়ে রুশ তেল সরবরাহ চালু না হলে জরুরি বিদ্যুৎ বন্ধ করে দেওয়া হবে। ইউক্রেনের দাবি, রুশ ড্রোন হামলায়
পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ বন্ধ রয়েছে। তবে স্লোভাকিয়া একে বিদ্বেষমূলক আচরণ বলে মনে করছে। উল্লেখ্য, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বিদ্যুৎ আমদানির প্রায় 18% আসে স্লোভাকিয়া থেকে। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানও এই ইস্যুতে ইউক্রেনের জন্য নির্ধারিত ইইউয়ের 90 বিলিয়ন ইউরোর ঋণ আটকে দেওয়ার হুমকি দিয়েছেন। ইউক্রেন এই পরিস্থিতিকে ব্ল্যাকমেইল হিসেবে অভিহিত করে বলেছেন, মেরামতের কাজ চলছে এবং তারা বিকল্প তেলের প্রস্তাব দিয়েছে। এই জ্বালানি যুদ্ধ এখন ইউরোপের রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। স্লোভাকিয়া ও হাঙ্গেরি রাশিয়ার তেলের উপর তাদের নির্ভরশীলতা বজায় রাখতে অনড় অবস্থানে রয়েছে। এর ফলে ইউক্রেনের আসন্ন দিনগুলোতে চরম জ্বালানি ও বিদ্যুৎ সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। মালয়েশিয়ায় যক্ষ্মা সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাওয়ায় দেশজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। সরকারি হিসাব মতে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে 596 জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা 3161-তে উন্নীত হয়েছে। আসন্ন রমজান মাসে বাজার ও ইফতার সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ভিড় বাড়ার সম্ভাবনা থাকায় জনসাধারণকে জনাকীর্ণ স্থানে মাস্ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সাবাহ রাজ্যে সর্বোচ্চ 755 জন আক্রান্ত হয়েছে, যার পরেই রয়েছে সেলাঙ্গর ও সারাওয়াক। বিশেষজ্ঞরা বলছেন, টিবি কোভিড-19 মতো দ্রুত না ছড়ালেও দীর্ঘ সময় ঘনিষ্ঠ সংস্পর্শের মাধ্যমে সংক্রমিত হতে পারে। বিশেষ করে চিকিৎসাবিহীন সক্রিয় আক্রান্ত ব্যক্তির উপস্থিতিতে আবদ্ধ পরিবেশে সংক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এ পরিস্থিতিতে হাঁচি কাশির শিষ্টাচার মেনে চলা এবং 2 সপ্তাহের বেশি কাশি হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার আহ্বান জানানো হয়েছে। যথাযথ বায়ু চলাচল নিশ্চিত করা এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণের উপর জোর দিয়েছে প্রশাসন। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই এই সংক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।